অঙ্কিতা। তারপর দেখবি আমার চক্রান্তে জালে আসতে পিষ্টে ছড়িয়ে পড়ে ওই শালা পুলিশ অফিসার আদর্শ মুখার্জি একেবারে শেষ হয়ে যাবে। শেষ। না না না, এইভাবে মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি একটু একটু করে শেষ হয়ে যেতে পারবো না। এই চক্রান্তের জাল আমাকে ছিঁড়ে ফেলতেই হবে। তাই তোকে সাজলিকে রাজি করেছি আমার যুদ্ধরথের সারথি হওয়ার জন্য। ওকে দিন রাত প্রচেষ্টা করে আমি লেখাপড়া শিখিয়েছি, ভদ্রভাবে কথা বলতে শিখিয়েছি, কিন্তু কিন্তু ওর কিছু কিছু কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলেছে। আমার মনে হয় সে যেন আমাকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করেছে। এদিকে আমি তাকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমার এই মন বর্ষার কাছে বাধা পড়ে আছে। না না না, বর্ষার কথা ভাবা আমার উচিত নয়, একদমই উচিত নয়। কারণ যে মিথ্যে কলঙ্কের কালি আমাকে স্পর্শ করেছে, হয়তো কোনোদিন ওর মুখোমুখি হয়ে গেলে ও হয়তো আমাকে ঘৃণার ধিক্কার দিয়ে বলবে, তুমি আমার প্রেম প্রতারক। না, তুমি একটা খুনি। না, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। তাই না বাস্তব? বর্ষা, তুমি আমার ভালোবাসা পদ্ম পাতার জল নয় যে একটা মিথ্যে বাতাসের ছোট্ট ঢেউ তাকে বুলের দিকে বিলীন করে দেবে। আমি আমার হৃদয় নিত্যই দাঁড়িয়ে পারলাম তোমার নীতি আদর্শ পরিমাপ করে দেখেছি তুমি একজন সত্যিকারের খাঁটি মানুষ। তাই তো সুখে দুঃখে সুনামে অপবাদে আমি তোমার চিরদিন চিরসাথী হয়ে থাকবো। বাস্তব আমি চিরসাথী হয়ে থাকবো। না বর্ষা, না, আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে তোমার জীবনকে জড়িয়ে তোমাকেও আমি কলঙ্কিত করতে চাই না। তাই তো তোমার থেকে আমি দূরে, বহু দূরে চলে যেতে চাই বর্ষা, বহু দূরে। দূরে চলে যাবে যদি কেন ভালোবাসা দিয়েছিলে এমন নিয়ে কি তুমি খেলা শুধু করবে বলে দূরে চলে যাবে যদি কেন ভালোবাসা দিলে মন নিয়ে তুমি খেলা শুধু করবে বলে যাবে যদি আমার প্রতি তোমার মনকে এত শক্ত প্রতিজ্ঞা বেঁধে রাখাটা উচিত নয়। জানোই তো যে মিথ্যে কলঙ্কের কালি আমাকে স্পর্শ করেছে, যদি কোনোদিন পুলিশের হাতে আমি ধরা পড়ে যাই তাহলে আমার হয়তো ফাঁসিও হতে পারে। না বাস্তব না, মিথ্যা অপরাধে আদালত তোমাকে এত বড় শাস্তি দিতে পারে না। তার জন্য তোমার হয়ে আমরা লড়বো। কাকে নিয়ে লড়বে বর্ষা? কেউ না থাক, তোমার বড় দাদা তো রয়েছে, ওনাকে সঙ্গে নিয়ে কালই আমি একটা বড় উকিল ধরে আদালতে গিয়ে আমার মুক্তির আপিল করব প্রকৃত ন্যায় পাওয়ার জন্য। কিন্তু বর্ষা দিন রাত তোর চিন্তায় খয়ে খয়ে অস্থি চর্ম সার হয়ে যেতে বসেছে। দাদা, ওরে ভাই
নিয়তির লিখনকে এই ছিল রে তোর মতো আদর্শবান ভাইয়ের কলঙ্ক বসরা আমাকে বইতে হবে। পারছি না রে ভাই, পারছি না, লোক নিন্দার ভার আর আমি সহ্য করতে পারছি না। বললে রে ভাই, বল না এ কাজ তুই করিস নি? করিনি বড়দা, পৌশালীকে খুন আমি করিনি, কিন্তু আইন তো সে কথা শুনবে না। আইনের হাতে প্রকৃত খুনিকে তুলে দিতে না পারলে আমার অব্যাহতি নেই। তাই তো প্রমাণ সংগ্রহ করার জন্য আজ আমি মরিয়া। আর যেদিন আমার লক্ষ্যপথে পৌঁছতে পারবো, সেদিনই আমি আবেশকে সান্ত্বনা দিয়ে বলবো, পারবে না যে অশান্ত আগুনের লেলিয়াংশিকে আমার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, তাকেও কোনোদিন শান্ত করতে পারবে না। আর সেই আগুন তো তুই জ্বালিয়েছিস বাস্তব। তাই তোর ভালো মানুষের নাটক আজ আমার কাছে টিকবে না। ও চক্রান্তের শিকার হয়ে মতো তোমার কাছে শান্তির পাত্র হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি না। এ তোমার ওর প্রতি অন্ধ ভালোবাসা করার কথা। আসলে ওই খুনি পৌশালীকে পাওয়ার আকাঙ্ক্ষাই হলো ওর খুনের কারণ। জানি দাদা হয়ে আপনি ভাইয়ের জঘন্য কাণ্ড স্বীকার করতে চাইছেন না, তবে আপনার স্বীকার করা আর না করাতে আমার কিচ্ছু যায় আসে না। আর বর্ষা তোমাকেও বলি, ওই অন্ধ প্রেমের আবেগে নিজেকে এভাবে শেষ করে দিও না। আরো তো নিজের পথ বদলে ফেলো। ওই প্রশস্ত পথের দিকে তাকিয়ে দেখো, সেখানে রাশি রাশি স্বপ্ন ছড়ানো রয়েছে। এগিয়ে চলার ইঙ্গিত, জীবনটাকে রঙিন করে তোলার আহ্বান জানাচ্ছে। না বর্ষা, না, তুমি ওর কথা শুনবে না, তুমি ওর কথা একদম শুনবে না, একদম শুনবে না। তুমি বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি। আমি আমাদের ভালোবাসার দিব্যি দিয়ে বলছি, খুন করনি, তুমি পৌশালীকে প্রেমিকার দৃষ্টি দিয়ে দেখনি। তবুও তো তোমার জীবনটা আসামির কাঠগড়ায় বলি হয়ে গেছে বাস্তব। আর একটা বলি হওয়া ব্যক্তিত্বের কাছে আমার জীবন সাজানোর স্বপ্নগুলো কখনো রঙিন হয়ে উঠতে পারে না। তাই তো এই ভালো মন্দের বিবেচনা চরম মুহূর্তে আমি সুখের ঠিকানা খুঁজে নিলাম। বর্ষা ঠিক কথা বলেছে বাস্তব, বর্ষা ঠিক কথাই বলেছে। আমি আমার পঙ্গু জীবন ভার তোর স্পর্শে কলঙ্কিত করতে চাই না। তাই চিরদিনের জন্য তোর কথা ভুলে গিয়ে পরম শান্তির আশ্রয় খুঁজে নিতে আমার আরেক ভাই আদর্শের হাত ধরতে চলল। তার মানে তোমরা সবাই আমার বিবেক বুদ্ধি মনুষ্যত্বকে অবিশ্বাসের অন্ধকারে ঢেকে দিয়ে বলতে চাইছো, তুই চরিত্রহীন, তুই লম্পট, তুই খুনি, তুই খুনি খুনি খুনি। না অপমান সইব কখনো ভাবিনি, আমি তো তোমার চাইতে আসিনি। ছলনাকে প্রেম ভেবে পেলাম আঘাত। মাস্টার বাবা, না মানে সাজলি, হ্যাঁ আমি কেন? তুই কি সবসময় এইভাবে উল্টো পাল্টা ভাবনায় ডুবে থাকবি? তুই যদি সবসময় এইভাবে উল্টো
পাল্টো ভাবনায় ডুবে থাকিস তাহলে তোর লক্ষ্যপথে এগিয়ে তুই বিজয়ী হবি কি করে? সাজলি, তাই তো দেখ না রে মাস্টার বাবু, তোর খরিদ করে আনা শাড়ি গয়না পরি আমি নকল থেকে আসল হওয়ার চেষ্টা করছি। ঠিক এই ধরনের শাড়ি গয়না সেদিন পৌঁছালিও পরেছিল, তাই তো এইগুলোই আমি তোমার জন্য পছন্দ করে কিনে এনেছি। কিন্তু শুধু শাড়ি গয়না পরলেই তো তুমি আর পৌঁছালি হতে পারবে না, তার জন্য তোমাকে তোমাদের ভাষা ছেড়ে আমার শেখানো ভাষা অভ্যেস করতে হবে। অভ্যাসটা তো আমার হয়ে গেছে রে মাস্টার বাবু। তাই? তোর কাছ থেকে ঠিক ঠিক লেখাপড়া শিখে অভ্যাসটা তো আমার হয়ে গেছে। আচ্ছা। শুনবি? তবে শোন না কানে, তবে জল পড়ে পাতা লড়ে লয় গো। তাহলে আমি শিখেছি রজনীকান্ত, কবি নজরুল ইসলাম, রবি ঠাকুরের জ্ঞানের আকর থেকে নিজেকে আদর্শ বাঙালি রূপে গড়ে তুলতে। তাই তো তোর উপর ঘটে যাওয়া আদি অন্ত জানার পর তোর শিক্ষায় চেতনায় দীপ্ত হয়ে কবি সুকান্তরের ভাষায় গর্জে উঠে বলতে ইচ্ছে করছে, অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই, মহামরণে নিঠুর ব্রত নিয়েছি তাই। পৃথিবী জটিল জটিল মনের সম্ভাষণ, তাদের প্রভাবে রাখিনি মনিতে কোনো আসন। ভুল হবে জানি তবু আজ তাদের জানাই, অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই। বাহ বাহ রে মাস্টার বাবু বাহ, তোর কাছ থেকে এই কদিনে আমার বইন তো এত কিছু শিখে নিয়েছে। আর শিখবে গেলাই বাকি না, আমার বইন তো আর সন্তান মহল্লার কুড়ি লয়ছে, উদের পারে মোটা মাথা লিয়ে জন্মাইছে। আমার বইন হলো। কি হলো রে দাদা, তুই এইভাবে থমকে গেলি কেন? কি হলো জেরদাব, তুমি সাজরির কথার উত্তর দিচ্ছ না কেন? তাহলে কি আমি জানবো আমার শিশুকাল থেকে খাওয়া পড়া আচরণে কোন একটা মানে রয়েছে? সাজলি! বল বল না রে দাদা, আমার জীবনটা কি কোনো এক অজানা রহস্যের ঢাকা? জেরদাব, দাদা ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে সে গেয়ে যেত আজ ছিল ভালো, তার সাথে বাজাতাম দিয়ে রাস্তায় জেরদাব, লাই লাই রে বইন সব কিছু লয়, আমি তো মুক্ত মানুষ বটে, তাই কথাটা গুছাই বলতে পারলাম না। তোকে নিয়ে আমার স্বপ্নটা এই মাস্টার বাবু পুরা করেছে বলে গর্বে আমার ছাতিটা পাঁচাত হয়ে গেছে রে। তোর মুখে আজ প্রথম বাংলা কথা শুনে আজ আমার বেজাই খুশি হচ্ছে রে বইন, বেজাই খুশি হচ্ছে। মাস্টার বাবু, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ দিতে পারবি নাইবো। তুই মানুষ লয় কবটে, সাক্ষাৎ ভগবান। না না জেরদা না, ঋণী তো আমি তোমার কাছে। সেদিন যদি তুমি আমাকে আশ্রয় না দিতে তাহলে আমার এই ঠিকানাহীন জীবনে আজকে আমি হয়তো কোথায় হারিয়ে যেতাম। আজও যখন আমি তোমার দয়ায় বেঁচে আছি, আমি তোমার কাছে একটা ভিক্ষে চাইবো, বলো তুমি আমাকে ফিরিয়ে দেবে না? ভিক ভিক কেন বলছিস গো মাস্টার বাবু? কোন অধিকার, অধিকার? আর সেই অধিকার নিয়ে তুই যদি আমার এই প্রাণটা চান আমি দিতে রাজি আছি। ভুল ভুল কিনা মাস্টার বাবু, তুই যেটা চাইছিস সেটা কি? সাজলি, হ্যাঁ দাদা, মাস্টার বাবু জীবনটা যে রহস্যে ঢাকা সেটা হলো বাসর ঘরে এক নববধূর খুনের কেস। খুন? হ্যাঁ খুন। অবিকল সাজলির মতো দেখতে সেই মেয়ে, যাকে খুন না করেও আমাকে খুনি সেজে ঘুরে বেড়াতে হচ্ছে। তার মানে বলতে চাস আমার বইনকে সেই মেয়েটার নকল সাজাই আসল খুনিকে বের করতে চাস? একদম একদম ঠিক কথা বলেছো। সাজলিকে যদি আমার উদ্দেশ্যের পথে না পাই তাহলে আসল সত্যের সন্ধান আমি কোনোদিনই পাবো না। তাই তোমার ভিক্ষের অঞ্জলি অপূর্ণ রেখে তুমি আমাকে বিমুখ করো না জিয়ারদা। তোর বুকের ব্যথা আমি বুঝতে পারছি গো মাস্টার বাবু, কিন্তু আমার বইয়ের সাজলি। হ্যাঁ দাদা, মাস্টার বাবু হৃদয়ের কান্না আমাকে অনুভব করছে ওর জীবন মুক্তির সংগ্রামের সাথী হতে। তাহলে যা বইন, মাস্টার বাবুর মঙ্গলের লেগে তোকে আমি তার হাতে তুলে দিলাম। জিয়ারদা, আর যাওয়ার সময় তোকে একটা কথা বলে রাখলাম, কর্তব্যের পথে তোর সেই সংগ্রাম হলো তোর শিক্ষার গুরু দক্ষিণা।
আগুনের লেলিহান শিখা ওদেরকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিচ্ছে। আমাকে বাঁচাতেই হবে, আমাকে বাঁচাতেই হবে। পাগল হয়ে গেছো, কোথায় আগুন কে পুড়ে ছাই হয়ে যাবে? রাঙাদা বৌদিমণি খুকুমণি ওটা ঘুমিয়েছিলে, স্বপ্নের ঘরে উঠে এসেছো। না, স্বপ্ন নয়, স্বপ্ন নয়। ওই তো ওরা বাঁচাও বাঁচাও বলে আত্মচিৎকার করছে। কেউ চিৎকার করছে না পালকদি, কেউ চিৎকার করছে না। তুমি আমার কথা শোনো পালকদি, তুমি আমার কথা শোনো। প্লিজ প্লিজ তুমি শান্ত হও। ও বর্ষা, তুই? হ্যাঁ আমি। এর আগেও আমি তোমার বাড়িতে এসে তোমাকে এমনি ভাবে ঘুমের ঘরে আগুন আগুন বলে চিৎকার করতে শুনেছি। কি ব্যাপার বলো তো পালকদি? এই একই স্বপ্ন তোমাকে বারবার তাড়া করে বেড়াই কেন? আসলে মানসিক চিন্তায় শরীরটা আমার বড়ই দুর্বল, তাই হয়তো। স্বপ্নের বিকার তোমার অসুখ হয়ে দাঁড়িয়েছে, তাহলে তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? মানে আমি, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ পালকদি। না, কি লুকুবো তোর কাছে? তোমার ওই একই স্বপ্নের ছায়াপটে লুকিয়ে থাকা কোনো গোপন সত্য। গোপন সত্য? হ্যাঁ হ্যাঁ পালকদি, আজ তোমাকে বলতেই হবে, কে তোমার ওই রাঙা বাবু বৌদিমণি আর খুকুমণি? জানি না। আমি জানি না, আমি তাদেরকে চিনিও না। চিনবেন কি কইরে ম্যাডাম? আমি তো আপনাকে কাল লোক নই। আরে রাগে গায়ে আমি কখনো আসিও নি। আপনি? আমি হইলাম গায়ে কইলিকাতা, ওই কইলিকাতা টালিগঞ্জ সিনেমা পাড়া থেকে আইছি। সিনেমা? আচ্ছা হো, আমি হইলাম গে বিখ্যাত বাংলা চিত্র নির্দেশক অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী? অঞ্জন চৌধুরী নয়, অঞ্জন বৈরাগী। আমি আমার লেখা একখান ছবি করতে চাই, তাই তো গল্প খুঁজতে বাইর হইয়াছি। আমি ভাবতেছি এমন একখান গল্প হইব যার মধ্যে সমস্ত স্বাদ পরিপূর্ণ থাকব। তাই তো এখানে ওখানে ঘুইরা ঘুইরা সমস্ত স্বাদ অনুভব করতেছি। এই যেমন ধরেন আপনাদের কাছ থেকে যে প্যাথোসিনের অভিজ্ঞতাটা পাইলাম, তার সঙ্গে আব্দুসার কথা ইনাইয়া মিনাইয়া লিখে দিলে না, সেটা একেবারে জমজমাট হয়ে যাইব। আমি ভাবতেছি ফাইটিং এর ব্যাপারটা। মদের ভাটিতে চলে যান, অভিজ্ঞতার অভাব হবে না। ভুল কইছেন ম্যাডাম, একেবারে ভুল কইছেন। আমার গল্পের মধ্যে মাতালের চরিত্র থাকবো ঠিকই, কিন্তু ফাইটিংটা আমি সে জায়গায় করুম না। কারণ ওই মদের ভাটিতে ফাইটিং, রাস্তার মধ্যে মাইয়ারে ধরে ফেলেছে সেখানে ফাইটিং, গল্পের শেষে ভিলেনটার হিরোর আশা করে পেদানি, সব এক ঘেয়ে হয়ে গেছে। পাবলিক ঠিক খাইতেছে না। আমি ভাবতেছি ফাইটিংটা একটা আলাদা সিচুয়েশনে অ্যাপ্লাই করুম। আপনি কোথায় কি করবেন সেটা আপনার ব্যাপার। দয়া করে এখান থেকে বিদায় হন তো, আমরা কৃতার্থ হব। আপনি কি কইতেছেন ম্যাডাম? আপনি কি কইতেছেন? আমি হইলাম কি সিনেমার লোক? আমার মানুষ কাছে পাইলে আঠার মতো সাইডে থাকতে চাই। সাইডটা কোথায় মাইয়াটারে চান্স দিবার লাগে আমার একটু সাদা সাদি করবো তা না কই একেবারে। আপনি ভুল করছেন, আমি ওনার প্রতিবেশী। তাছাড়া উনি বিয়েও করেননি, সারাটা জীবন নিজেকে বোনের জন্য উৎসর্গ করে গেলেন, কিন্তু সেই বোনটা ঘরের ভিতরে আছে নিশ্চয়ই। আরে ঠিক আছে কোনো ব্যাপার না চলেন আমি তার একবার ভালো করে দেখি লই, তারপর আপনার কাছ থেকে তার আমি চাইয়া নিমু। বেরিয়ে যান এখান থেকে বলছি। আশেপাশে নয় ম্যাডাম, আশেপাশে নয়। একবার যদি নাম করতে পারে না, তাহলে সিরিয়ালের সিগনেচারের লাইন পড়ে যাইব। আর তার লগে মঞ্চে অনুষ্ঠানের বিশ্রাম নাই। চলেন আমি তার একবার ভালো করে দেখে লই। যদি আমার পছন্দ হয়ে যায় না, আমার ছবিতেই তারে আমি নায়িকার পোস্টে বন্ড কইরে নিমু। আরে চলে দেখতে হলে বাড়িতে নয়, যেতে হবে ওর শ্বশুর বাড়ি পলাশবনিতে। পলাশবনি? হ্যাঁ, পলাশবনি। আগামী পরশু আমার বোনের মৃত আত্মার শান্তির জন্য তার নবনির্মিত সমাধি উন্মোচনের শুভ দিন। পারেন তো চলুন, দূর থেকে দেখবেন তার এই হতভাগিনী বড় দিদি কেমন করে বোনের স্মৃতির বেদি বলে চোখের জলে তর্পণ দিচ্ছে। হয়তো সেই দৃশ্যটাও আপনাদের ছবিতে লেগে যেতে পারে। অবিশ্বাসের দলদলে কাদায় আদর্শ সকল লুটাপুটি খাইয়া অষ্টাগ্রত প্রাণ ঠিক তহনি তো অপরিসীম অপরাধের খলনায়ক মুখোশের আড়ালে মুখ ঢাকিয়া বেদনার বালুচরে বিশ্বাসের ভিত গড়িয়ে তুলতেছে। আপনি কার কথা বলছেন? বুঝছে, যার পিছনে মৃত্যু সবসময় তাড়া করে বেড়াইতেছে আর সামনে তার কঠোর প্রতিজ্ঞা কর্তব্যের হাত ধরে টানাটানি করতেছে। সে কি তবে আপনার প্রস্তুত চিত্রনাটকের মরমে নায়ক বাস্তব? জীবন নাটকের ছদ্মবেশের আড়ালে নিজেকে লুকিয়ে অভিনয় করতে গিয়ে তুমি ধরা পড়ে গেছো। তোমাকে চিনতে না পারলেও তোমার কণ্ঠস্বর আমাকে ফাঁকি দিতে পারেনি বাস্তব। বর্ষা তুমি? আর কোনো ভয় নেই বাস্তব,
আর কোনো ভয় নেই। আমি নিশ্চয়ই তোমার কোনো ক্ষতি চাইবো না, কারণ আমিও যে তোমার আদর্শের ভিটে দাঁড়িয়ে তো অপেক্ষায় রয়েছি সময়ের আসার। সে সময় আসতে আর বেশি দূরে নয় বর্ষা, আর বেশি দূরে নয়। তাই তো আমি আমার মুক্তিপথের সাথীকে নিয়ে এই লড়াই নেমেছি। মুক্তিপথের সাথী? কে সে? বলো বাস্তব, বলো সে কে? আমি সাজলি। সাজলি? হ্যাঁ, আমি একজন আদিবাসী মেয়ে। কৌশালীর অবিকল দেখতে বলে ওই মাস্টার বাবু আমাকে। এতদিন তুমি তাহলে এদের মাঝখানে থেকেই আমি নিজেকে তৈরি করার সাহস পেয়েছি। যাক যাক, সেসব কথা আমি তোমাকে পরে বলবো। এখন আমাদের কাজ হলো তোমরা দুজন আমার বাড়িতে গিয়ে আত্মগোপন করা। কিন্তু বর্ষা, তোমাদের লক্ষ্যপথে এগিয়ে যেতে আমি তোমাদের সাহায্য করব। তাহলে আর কেন মাস্টার বাবু? উনার বাড়িতে যখন থাকার আশ্রয় পেয়েছে, তাহলে আমাদের নির্দিষ্ট পথে এগিয়ে যাওয়ার ছক তৈরি করি। তাই চলো সাজলি, তাই চলো। এবার আমাদের জয়ের গর্বে মনকে রাখাতে আর আমাদের কোনো ভয় নেই। বর্ষা যখন আমাদের সঙ্গে রয়েছে, প্রচন্ড কাল পিঠের মুখোশটাকে আমি টেনে খুলে দেবো। আমি চিরদুর্দম, দূরবীন নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি তর্পেটো, আমি ভীম ভাসমান মাইন, আমি ঝুটঝুটি, আমি এলো কিছু ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, বলবীর চির উন্নত মম শের। করানো দরকার। বড় সাহেবের বউটাকে বশীকরণ মাদুলি ধারণ করানো দরকার, যাতে চরিত্রটা একটু রিফাইন হয়। কি সাংঘাতিক মেয়ে রে শালা! বড় সাহেবের মতো ভালো মানুষকে ফাউল মেরে বড় কি আবার হাবুডুবু খাচ্ছে। শুধু কি তাই, তার অসহায় পঙ্গু দাদাটাকেও 5 ফরমাস খাটাচ্ছে। 5 ফরমাস কেন বলছো ভাই? এটা তো আমার নিজের বাড়ির কাজ। দাদা আপনি, আমি পঙ্গু মানুষ, গ্রামের বাড়িতে একা পড়ে থাকবো ভেবে ভাইটা তার কাছে নিয়ে এসে রাখলো। এখানে এসে দেখলাম ভাইটার আমার বাড়ির কাজ করার একদণ্ড ফুরসত নেই। তাই এই সময় সামান্য বাজারটুকু যদি না এনে দিই কি করে হয় ভাই? সে তো বুঝলাম, তবে আমার নাম ভিখারিচরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই বলছিলাম, এই রে কি বোকামাই রে, এক্ষুনি সব কথা ফাঁস করে দিতাম। মালটা বাজারে যাচ্ছে যাক, এই সুযোগে তো একেবারে চিচিং ফাঁক। জানালা দিয়ে রাধাকুঞ্জের লীলা দর্শন করা। কি হলো ভাই, একা একা দাঁড়িয়ে কি ভাবছো? না মানে ওই গানের কথা একটু ভাবছিলাম আর কি। গান? আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া, বারে বারে বেরে করে নরম জায়গা পায়া রে সামনে বসাইয়া, আমার বেবিবালা খাইছে রে সামনে বসাইয়া। হ্যাঁ দাদা, এই গানটা মাঝে মধ্যে আপনাদের কোয়ার্টার থেকে শুনতে পাই। পাশের গ্রামের ঝড়ুমালির জানালা দিয়ে বউ পালানোর কেসে তদন্ত করতে গিয়ে জেনেছিলাম তার বউটাও নাকি এই গানটাই গাইতো। তার মানে তুমি বলতে চাইছো যে না 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 না, আপনার বৌমা যে জানালা দিয়ে পালিয়ে যাবে সে কথা বলছি না। তবে আমার নাম ভিখারিচরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দারোগা হয়েছি। তাই সতর্ক করে দিয়ে দিচ্ছি দাদা ভাই, বাড়ির শীত কেটে যাতে সম্মানটুকু না চুরি হয়ে যায় দাদা ভাই, যাতে সম্মানটুকু চুরি না হয়ে যায়। চলি, নমস্কার। পুরস্কার পূর্বজন্মের কোন মহাপাপের এমন ঘৃণ্য পুরস্কার পেতে হচ্ছে তা একমাত্র ঈশ্বরই জানে। বৌমার নোংরামোর কথা জানতে কারোর বাকি নেই, শুধু ভয় হয় ওই শৈরিনীটার মহাপাপে সোনার সংসারটা যেন ছারখার না হয়ে যায়। ছারখার না দাদা, মিথ্যে দুশ্চিন্তা করে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনার। তুমি আপনার ভাই এ থানাতে আসতে না আসতে আমাকে ধরে লোকাবে ঢুকিয়ে দিয়েছিল বলে রাগে না আমার মাথায় ফুলটাও শেখাচ্ছিল। কিন্তু আপনার বৌমা আমার গায়ে হাত বুলিয়ে দিতে না, আমি এখন পুরো ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা কুলকুল। বাজারে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। বাজারে যাচ্ছেন?
বাজার থেকে কচি কচি লাউয়ের ডাঁটা এনে আপনার বৌমাকে খাওয়ান। লাউ ডাঁটার মতো আপনার বৌমাকে যতদিন কচি রাখতে পারবেন ততদিন না বিপদ আপনাদের অনেক অনেক দূরে থাকবে। ভদ্রভাবে কথা বল। আবে সালা! গলাটা নামিয়ে কথা বল। কালিয়ার মটকা বিগড়ে গেলেন সালা, আমি পুতিন পাল্টে যাবো পুতিন, আর তোদের অবস্থা হবে ঠিক ইউক্রেনের মতো হবে সালা। এর চেয়ে আমার মরে যাওয়া ভালো। এমনিতে ছোট ভাইটার কথা ভাবতে ভাবতে আমার অর্ধমৃত প্রায় অবস্থা, তার উপর বৌমা যেভাবে স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছে, তাতে 5 জনের মুখে 5 কথা শুনতে শুনতে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়েছে। আর ওদিকে ভাইটার আমার কাজের শেষ নেই। সে যদি একটিবার বাড়ির দিকে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত তার স্ত্রীর চরিত্র কত নিচে নেমে গেছে। বুঝতে পারতো তার এই পঙ্গু দাদাটাকে দিয়ে তার স্ত্রী কিভাবে চাকর খাটাচ্ছে। চাকর বাহ, চমৎকার, ওয়ান্ডারফুল, দারুণ অভিনয়ের দক্ষতা তো আছে আপনার। তাই এই পথের মাঝে কোন নাটকে ডায়লগ মারছেন শুনি? আবার সংসার নাটক, যে নাটকে তোমার মতো নির্লজ্জ বৌমার বেলাল্লাপনা সহ্য করতে না পেরে চোখের জলে নিজেকে একটুখানি হালকা করছিলাম। থামান! বসে বসে 3 বেলা গোগ্রাসে গিলছে আর আমার নামে বেমালুম উল্টোপাল্টা মন্তব্য করে চলেছে। বলি, বাজারে যাবার আগে আমার যে জামা কাপড়গুলো কাচতে বলেছিলাম সেগুলো কেচেছেন? না বৌমা, কাচিনি। তাছাড়া একটা হাত দিয়ে যদি সংসারের সব কাজ করতে পারতাম তাহলে উপার্জনক্ষম হয়ে তোমার বাড়িতে পড়ে থাকতাম না। তাছাড়া আমাকে এই হুকুমটা করার আগে একটিবার তোমার মনে পড়লো না আমি তোমার স্বামীর বড় দাদা, তোমাদের বাড়ির বিনে মাইনের চাকর নই, চাকর। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আমি তোমার মুখটাকে জুত দিয়ে ভেঙে দেব, জানো? ও কি করছো বৌদি? জুতোর বাড়িটা বেকায়দায় লেগে গেলে আরে বিপদ ঘটে যেতে পারে। আরে ওরকম কিছু ঘটে গেলে তো আমি বেঁচে যেতাম। এই বুড়ো ভামটা যা কিছুতেই আমাকে সহ্য করতে পারে না। ওসব কথা কেন বলছো বৌদি? হাজার হোক উনি তো তোমার বড় ভাসুর ঠাকুর নাকি? সুর দাদা, মাননীয় দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাননীয় মা ভগ্নীগণ, স্নেহের ছোট্ট সোনা বন্ধুরা, তরুণ তুর্কি নটনাট্যকার কুমার বিশ্বনাথ আমাকে কিছুক্ষণের জন্য নাটকের চরিত্র থেকে বার করে আপনাদের সামনে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন একটা প্রশ্নের উত্তর জানবার জন্য। যেই প্রশ্নের উত্তর ওনার অবগত নয়। আচ্ছা আপনারা বলুন তো, একটু আগে যে দৃশ্যটা দেখলেন সেটা যদি আমাদের আধুনিক টেকনোলজির যুগের একজন শিক্ষিত মহিলার আচরণ হয় তাহলে সত্যি সত্যি আপনারা এই যুগটাকে শিক্ষিত সভ্য যুগের আখ্যা দেবেন, নাকি সীতা সাবিত্রী অহল্যার আদর্শে অনুপ্রাণিত দাদু ঠাকুমার যুগকে ফিরিয়ে এনে এইসব কলুষিত নারী চরিত্রগুলোকে শোধন করে বলবেন সংসার সুখের হয় রমণীর গুণে? আচ্ছা ঠিক আছে, আপনারা ভাবুন। আমি ততক্ষণে নাটকের চরিত্রে ফিরে গিয়ে নাটকের ধারাবাহিকতায় আমার পার্শ্ব চরিত্রকে গিয়ে বলি, না খালু বাবু না, আমি ভাসুর নই, আমি ভাসুর নই। ভাসুর হলে কি পারতো আমার মুখের সামনে জুতো তুলে ধরে জুতো পেটা করার কথা বলতে, নাকি পারতো দুবেলা দুমুঠো খাওয়ারের খোটা দিতে, নাকি পারতো আমার হাতে বাজারের ব্যাগটাকে ধরিয়ে দিয়ে আমাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে গোপন ব্যভিচারে লিপ্ত হওয়ার সুবর্ণ সুযোগ করে নিতে? বৌমা, একটা কথা মনে রেখো, তোমাদের মতো দ্বিচারিণী মহিলাদের গর্ভ থেকে দুর্নীতিবাজ
নেতা মন্ত্রীর জন্ম হতে পারে, কিন্তু নেতাজির জন্ম হতে পারে না বৌমা। নেতাজির জন্ম হতে পারে না, পারে না। সালা যোগী আদিত্যনাথের বুলডোজার মায়েরি। আরে ছাড়ো তোর কথা। আরে ছাড়বো মানে ওই সব কথা ও যদি তোমার স্বামীকে জানিয়ে দেয় তাহলে? আরে সে মুরদন নেই, এক সন্ধ্যা পেটের ভাত মারলে আপসুকে সব হজম হয়ে যাবে। আরে ও নিয়ে তুমি টেনশন করো না, ও নিয়ে টেনশন করে বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট না করে ঘরের মধ্যে চলো। আজ আমি তোমাকে অনেক সময় কাছে পেতে চাই। তবে তুমি আমাকে কম সময়ের মধ্যে বিদায় দিয়েছো অঙ্কিতা, কিন্তু যে ঘরের মধ্যে আমি কেমন মিষ্টির গন্ধ পাচ্ছি। মধুর গন্ধ, ফুলের বুকেই গন্ধ পেয়ে মাতাল ভমচ্ছে পরাগ মিলন ঘটাতেছে। তোমার যৌবন কাননে ফোটা ফুলের গন্ধে আজ আমি মাতাল অঙ্কিতা। তোমার এই মাত্রা মধ্যে আমার বড্ড ভালো লাগে কালী। অঙ্কিতা। তুমি যখন এই নির্জন ঘরে বসে আমার সঙ্গে গল্প করো তখন আমার মনে হয় এই পৃথিবীটা শুধু তোমার আর আমার। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। বেশ করেছি সবাই দেখো মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। করেছি বেশ করেছি সবাই দেখো মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা ভুলমু নমা পাগল মো মুনিরে মো নামা। ও দাদা পিরিতি কাঁঠালে রাঠা, ও দেখো পিরিতি কাঁঠালে আঠা। এই আঠা লাগলে পরে ছাড়ে না, এই আঠা লাগলে পরে ছাড়ে না। বলে মান বলে মান পিরিতি করো না, বলে মান পিরিতি করো না, বলে মান পিরিতি করো না। পিরিতি জগডুমুলের ফুল ওসে মালিক লাগার মন ভাবনা জেনে জীবের দিদি ভাই জীবের বকে পিরিতি জগডুমুলের সে যে আলিক লাগার মন ভাবনা জেনে পিরিতি জীবের বকে দাদা ভাই জীবের বকে ও যেমন চিটে পুড়ে পিপড়ে পড়লে, ও যেমন চিটে পুড়ে পিপড়ে পড়লে, সে পিপড়ে নড়তে চড়তে পারে না, দাদা গো নড়তে চড়তে পারে না। বলে মামা পিরিতি করো না, বলে মামা পিরিতি করো না, বলে মামা পিরিতি করো না। এই তোমরা করো এই জন্য এখানে এসেছো শুনে। আরে জানো না কালী, ওরা হচ্ছে সাধু সন্ন্যাসী, পথে পথে ভিক্ষে করে বেড়ায়। আচ্ছা কালী, ওদেরকে 10 টাকা দিয়ে এখান থেকে বিদায় করো তো, যত অসময় ঝামেলা। অসময় কেন বলছো মা? এটা তো তোমার সুসময় চলছে। তবে তোমার কপাল বলছে তোমার খারাপ সময় সন্নিকটে। নিজের লাগানো আগুনে কপাল পুরার যোগ রয়েছে। তবে ভয়ে পাবার কিছু নেই বাবা, জীবন ভয়ে পাবার কিছু নেই। আমার কাছে সব সমস্যার সমাধান রয়েছে। এই যেমন ধরো ছেলে মেয়েদের লেখাপড়াতে মন নেই, স্বামী স্ত্রীতে অমিল, চাকরি জমি জমা ব্যবসা নিয়ে সমস্যা, প্রেম ভালোবাসায় বাধা, সব সব সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। তবে তোমার কেসটা তো একটু আলাদা। আলাদা? মানে জন্ডিস কেস। জন্ডিস কেস মানে কি বলতে চাইছো তো? না বাবা জীবন, আমি তো কিছু বলতে চাইছি না। বলছে তো তোমাদের দুজনের শরীরে ফুটে ওঠা ওই হলদে রোগের লক্ষণটা। তার মানে ভয় পাবার দরকার নেই, এই সমস্যার সমাধানও আমার কাছে রয়েছে। এই যে আমার চলবি চুটি নামক তাবজি। তাবজি? একবার ঠেকিয়ে দিলেই না। অঙ্কিতা, অঙ্কিতা, আমার বিশেষ কাজ রয়েছে, আমি এখন যাচ্ছি।
তুমি এই আপদগুলোকে শীঘ্রই বিদায় করে দাও, নইলে ওরা তোমার ব্রেন খারাপ করে। কালি কালি আরে যেও না, কালি যেও না। ব্রেন তো তোমাদের খারাপ হয়ে আছে ওই পরকীয়া প্রেমের নেশায়। তা সাধু সন্ন্যাসীতে বিশ্বাস হারিয়েছো। চলো হে হরিদাস বাবাজি, এই স্থান নরকের সমান, এখান থেকে আমরা বিদায় নিই। দাঁড়াও, কে তোমরা আর কেনই বা আমার কোয়ার্টারে এসেছো? আগে আমরা হলাম গে সাধু সন্ন্যাসী মানুষ, ওই রাস্তাঘাটে ভিক্ষে করে বেড়াই। মা জননী আমাদের হাত দেখাবেন বলে ডেকেছিলেন, কিন্তু আমরা তো হাত দেখি না, আমরা কপালে দেখি। না না, আমি ওদেরকে ডাকিনি, ওরা নিজেরাই এসে যা নয় তাই বলে চলেছে। যা নয় তা কেন বলবো মা, যা সত্যি সে কথাগুলোই তো বললাম। কি কথা? এই যে যেমন ধরুন আপনি, আপনার কথা। আমার কথা? হ্যাঁ, বড় কর্তব্য পরায়ণ মানুষ আপনি, কিন্তু রাহুস্থানটা একটু গন্ডগোল থাকায় কোনো কাজেই সফল হতে পারছেন না। তবে ভয় পাওয়ার দরকার নেই, আমার এই গ্রহ শান্তি কবচ একবার ধারণ করলে। না, ওসব আমরা বিশ্বাস করি না। তোমরা এখন আসতে পারো, আর তুমিও এসো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আপনার শ্রীমতী বড়ই চতুর, পাছে ডুবে ডুবে জল খাওয়ার কথাটা প্রকাশ হয়ে যায়, তাই তিনি এখান থেকে কেটে বললেন। কি সমাজে বাজে বলছো? জানো ভদ্রবাড়ির সম্মানে কথা বলার অপরাধে হাজতে পড়ে দিতে পারি। রাগ করবেন না স্যার, রাগ করবেন না, আমার কথাগুলো মিলিয়ে দেখুন, দেখুন না। এলাকায় অপরাধ রুখতে আপনি দিন রাত এক করে চলেছেন, কিন্তু অপরাধী আপনারই নাকের ডগায় বসে তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আবার একটা ভয়ঙ্কর আসামিকে ধরবার জন্য আপনি প্রাণ চেষ্টা করে চলেছেন, তার নাগালও আপনি পাচ্ছেন না। আর এসব হলো ওই রাহু। তবে ভয় পাবেন না, জয় আপনার একদিন হবেই হবে। কারণ সত্যের জয় চিরদিন হয়। একদম হরিদাসী একদম ঠিক কথা বলেছে বাবা জীবন, সত্যের জয় চিরদিনই হয়। তবে কেউ যদি সত্যকে ভুলে গিয়ে ওই প্রীতিতে মন মজায়, তাহলে পুরাণের ওই ব্রাহ্মণের ছেলের মতোই হতে হয় গো। ব্রাহ্মণের ছেলে ছিল এক ব্রাহ্মণের ছেলে, সে বড়ই খিটখিটে, প্রীতি করে ধোপার মায়ের পা দিয়েছে, দাদাকে পা দিয়েছে। ছিল এক ব্রাহ্মণের ছেলে, সে যে বড়ই খিটখিটে, প্রীতি করে ধোপার মেয়ের পা দিয়ে খেলে, দাদাকে পা দিয়ে খেলে। প্রীতি জাতির বিচার করতে গেলে, প্রীতি জাতির বিচার করতে গেলে মিলবে না চাঁদের কোনা, দাদা তো মিলবে না চাঁদের কোনা। গোলে মালে গোলে মালে পিড়ি হলো না, গোলে মালে গোলে মালে পিড়ি হলো না, গোলে মালে গোলা মোনা গোলে মালে পাগল গোলে মালে মনে মন কে এই সন্ন্যাসী দুজন, আর কোথা থেকে আবির্ভাব হলো? আমার তো সন্দেহ হচ্ছে ঠিক এইরকম দুজন সন্ন্যাসীকে আমি মধুপুর খেয়াঘাটের পথে দেখেছিলাম। তবে অঙ্কিতার ব্যাপারে ওদের কথাগুলো মূল্যহীন হলেও আমি যে বাস্তবকে ধরবার জন্য ছুটে বেড়াচ্ছি তা কিন্তু মিথ্যে নয়। তাছাড়া জঙ্গলমলের পলাশবনে যে এখন দুষ্কর্মের ঘাঁটি, এ কথাও সত্যি। গোপন সূত্রে জানা গেছে একদল ছোড়া কারবারি বহুমূল্যের বন্য সম্পদ সেমিলে ধরে উড়িষ্যায় পাচার করছে। তাই সন্দেহ যখন হয়েছে তখন ওদেরকে আমার নজরের মধ্যে রাখতেই হবে। আমার মন বলছে ওরা সন্ন্যাসী নয়, ওদের মধ্যে লুকিয়ে আছে অন্য কোন আসল রূপ। আসল বটে, জল জানত মানুষ তো আমি, নকল হব কেমন করে? সেটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে। আজ থেকে 18 ইয়ার মানে 18 বছর আগে ঠিক তোরই মতো দেখতে একজন মানুষকে আমি চিনতাম। তবে সে ছিল আমাদের গায়ের এক স্কুল মাস্টারের ছেলে। স্কুল মাস্টারের ছেলে? হ্যাঁ, মাস্টার তার বউটা অনেক আগেই পটল তুলেছিল। পরিবারে ছিল একমাত্র ছেলে, ছেলের বিউটি মানে সুন্দর স্ত্রী, আর ছিল থাক বাবু, তোর এই মাস্টারের ছেলের গোটা সংসারের কথা শুনিয়ে আমার কোনো লাভ হবে ক্লাই?
জানিস তো এই বহুরূপী গিরগিটি কারবার তো বড় বেআইনি বটে, কিনবিস তো চটপট ভুল কিনে পুলিশ টের পেলে। এটা যুধিষ্ঠির ঘোষালের খামার বাড়ি, এখানে পুলিশের বাবা সাধ্যে নেই পা রাখে। তবে যেটা বলছিলাম, তোকে আর কিছু বলতে হবে লাই বাবু, আমি তোকে সাফ কথা বলছি শুন কিনা, মাল তো কিনবি তো বল, এটা কোনো নকল লয় বটে, আমার পারা একদম খাঁটি। হ্যাঁ খাঁটি তো বটেই, সে মিলিয়নের এই রং বদলানোর পাওয়ার মানে ক্ষমতাটা আছে বলেই বিদেশের বাজারে এর এত বেশি কদর। হ্যাঁ, গৌরচাঁদের কৃপায় এর মূল্যে তোকে আমি 500 টাকাই দেবো। বাং বাং 500 টাকাতে হবে লাই, পুরো 1000 টাকা লিব। হ্যাঁ, 1000 বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বলে 1000 টাকা বাপের জন্মে দেখেছিস না গুনেছিস? এই জিয়ার ভাই, জিয়ার ভাই, আমার সোনা ভাই, আমার মোনা ভাই, দেখ জিয়ার ভাই, আমি না তোকে খারাপ দাম দিচ্ছি না, তাছাড়া এই মালটা সাইজটাও খুব ছোট। এটা তোকে নিতে হবে লাই, আমার মালটা আমাকে ফিরাই দে। ফিরিয়ে নিয়ে যেতে পারবি তো? রাস্তায় কোনো বিপদ হবে না? তুই কি আমাকে বিপদে ফেলতে চাস? জয়নিতাই, ওরে আমি কেন বিপদে ফেলবো? যদি রাস্তায় পুলিশ কিংবা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের চোখে পড়ে যাস, তুই কি ফোন করিয়া তাদেরকে আমার পিছু লাগাই দিবি? কিন্তু পারবি লাই, তোর এই বাগান বাড়ি থেকে বেরোলেই না এটাকে আমি হুই জঙ্গলে ছেড়ে দিব। হায় 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 হায়, ওরে সর্বনাশ, তারপরে সর্বনাশটা করিস না, তাতে তোর লাভটা কি হবে? শেষে হাতের পাতের দুটোই যাবে। তাই তো আমার যাবে, তোর তো লাভ হবে। আমার লাভ? হ্যাঁ, ছুটে গিয়ে ধরে নিয়ে আসবি, তাহলেই তোর হাতের পাতের ওই দুটোই বেঁচে যাবে। বড্ড রসিক তুই, বড্ড রসিক। ঠিক আছে ঠিক আছে, নে 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 নে, ধর 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 ধর, তোকে আমি 800 টাকাই দিলাম। তো বাবু, 1000 টাকা থেকে 1 টাকা কম হলে চলবে? হ্যাঁ, বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বড্ড এগুয়ে তুই, বড্ড এগুয়ে। ঠিক আছে ঠিক আছে, নে নে, ধর 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 ধর, তোকে আমি 1000 মানে 1000 টাকাই দিলাম। আর কুবেলিনি বাবু, বলিস তো না হাজির করিয়া দিব। আচ্ছা, তোর গায়ের নামটা কি যেন বললি? হ্যাঁ, গায়ের নাম তো আমি বলি লাই বাবু, আমি বলেছি আমার নিজের নাম জিয়াড মুরমু। আচ্ছা, তোর গাঁটা কি আমাদের এই পলাশবনি থানার মধ্যে পড়ে? বলতো বাবু না, মানে আগে দেখিনি তো তাই। তাহলে যে বললি 18 বছর আগে চিনতিস আমার ওই আসলটাকে? শ্রীমত মাস্টারের ছেলে রাঙা। রাঙা বাবুকে দেখা হলে বলিস তারপর একটা নকল মানুষ আমি দেখেছি, আর তখন রাজি হলে আমি এসে ওর সঙ্গে সাঙ্গাত বসাই যাব। সাঙ্গাত। গৌরচাঁদের কি অপরূপ লীলা! দুটো মানুষ দেখতে এক, চেহারাও এক, অথচ না ওরা চমৎ না জাত গোত্রে মিল আছে। একজন কুলশীল ব্রাহ্মণ আর একজন ওই আদিম জনজাতির সাঁওতাল। দাদা, লালমাটি সাঁওতাল পাড়ায় আরো 3খানা ফ্যামিলিয়ানের সন্ধান পাওয়া গেছে, আপনি বলে আজ ওগুলো নিয়ে আসতে বলেন? না 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 না, আজ আর ওসব ঝামেলার মধ্যে যাবো না, বুঝলি? কাল আবেশে মিতা স্ত্রী স্মৃতি সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের দিন, তাই আত্মীয় বন্ধু বান্ধবরা সকাল থেকে কামিং মানে আসতে শুরু করেছে। তাই ও বেলাটা ওদের সঙ্গে সময় না দিলে না ব্যাপারটা পুরো অশোভনীয় লাগবে রে। তুই পুরো অন্য একটা কাজ কর, এটা খামার বাড়ি কুটিরতে খাঁচা বন্দি করে রেখে দিয়ে আয়। আমি কালকের প্রোগ্রাম মানে অনুষ্ঠানের জন্য থানার বড়বাবুকে একটা নেমন্তন্ন দিতে যাচ্ছি। আর বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে তুই তাই বলিস। খামার বাড়ির কথা মাও মানে মুখে নিবি না, বুঝলি? কি যে বলো দাদা, আমি আপনার বিশ্বাসে ওপরে ওঠাই আমার মূল নীতি দাদা, আর সেই নীতি ধরে গৌরচাঁদের কি পায় আমার নিজের বাড়ন্ত আমাকে আরো 10 গুণ বাড়িয়ে তুলতেই হবে। ও নিয়ে ভাববেন না দাদা, এই কালিয়া যতক্ষণ আপনার কাছে রয়েছে চলবে আপনার দুর্নীতি রাজনীতির ময়দানে। আমার মেয়েটা যতই নষ্ট হোক না কেন, এই এলাকার মানুষজনদের কাছে আমি থাকবো তাদের ভাগ্য বিধাতা ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমাধর্মস্য তদাত্মানম সিদম্মহম
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे। তোমার সমাধি ফুলে ফুল ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মনে বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে ওই ভগবান নেই। ভগবান যদি থাকতো আমার প্রতি এভাবে অবিচার করতে পারতো না। একটা প্রেমিক হৃদয়ে সর্বহারা কান্না নীরবে সহ্য করতেই। কথা শোনো ভাই, এভাবে ভেঙে পড়ো না। ভেঙে তো আমার মন প্রাণ সেই দিন খান খান হয়ে গেছে বৌদি। যেদিন আমার পৌশালী আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আজ হাজার চেষ্টা করলেও এই মন কিছুতেই জোড়া লাগবে না বৌদি, কিছুতেই না। আবেশের জীবন অঙ্কে যোগের খাতায় স্বয়ং ভাগ্য বিধাতা যখন একবার বিয়োগের সংখ্যা বসিয়ে দিয়েছে, তখন কারো 7 দিনেই তার পরিণতির হিসেব মেলাতে পারে। কেন পারে না ভাই? আমি তো তোর সেই হিসেব মেলাতে চাই, কিন্তু তুই এই যাকে সেসব কথা তুলে আমি তোর মনের দুঃখটা আর বাড়াতে চাই না। তবে তুই যদি এইভাবে কেঁদে কেটে অস্থির হয়ে পড়ি, ওর যাদের কি পায় সব আয়োজন কমপ্লিট মানে সম্পন্ন হবে কিভাবে? দাদা তো ঠিক কথাই বলেছে ভাই। তুমি যদি এ সময় এভাবে ভেঙে পড়ো, তাহলে কৌশালী দিদি এলে তাকে সামলাবে কে ভাই? বৌমা ঠিক কথাই বলেছে। পৌশালী দুঃখে বুকটা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। আর পালক পন্তু পৌশালী দিদি হয়ে মনের অবস্থা। আরে ওই তো পালক বোন এসে গেছে। এসো বোন, এসো। আরে ওই তো থানার বড়বাবু ছোটবাবু দুজনেই আসছেন। আসুন। হ্যাঁ, ভালো কথা স্যার, আসুন স্যার, আসুন। তাহলে এই শুভ কাজ এখন শুভারম্ভ করা যাক। হ্যাঁ গোসাল মশাই, শুভ কাজ আরম্ভ করে দিন। আমার হাতে সময় খুব কম, না মানে স্যারের হাতে সময় খুব কম। থানায় আমার নতুন ঝামেলা। নতুন ঝামেলা? না, ঠিক নতুন নয়, তবে আমার কানে খবরটা প্রথম এসেছে। এই এলাকায় বহুদিন ধরে ফরেস্ট প্রপার্টির চোরা কারবার চলছে। ছয়নিতাই এই করে কিছু এলাকার দুষ্ট মানুষ এলাকার বদনাম করে ছাড়লে না, তার পারবে না। কারণ আদর্শ মুখার্জি নাকে যে গন্ধ একবার এসে ঢোকে, 2 দিন পরে সেই গন্তব্যস্থল তার নাগালের মধ্যে এসে যায়। আর তারপরেই শুরু হয় আমার স্বচ্ছ ভারত অভিযান। তোমার পুলিশের চাকরি, রাতদিন শুধু ডিউটি আর ডিউটি কই তো সংসারটাকে ভুলতে বসেছো। তো এখানে এসে এ সময় কি একটু ভালোভাবে কথা বলতে পারছো না? না বৌমা, পুলিশের চাকরি তো আর যে সে চাকরি নয় যে অফিসে চেয়ারে বসে মোবাইল ঘেটে টাইম পাস করলেই হলো। দাদা গৌরচাঁদের কৃপায় আপনাকে আর লেট মানে দেরি করাবো না। তাহলে এই অনুষ্ঠানে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আমি নিয়ে আসতে বলি। আর বলতে হবে না দাদা, আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছো বন্টি। যাও, ওগুলো বেদিস্থলে রেখে দিবে। যাও। দাও বর্ষা, আমি ধূপটা জ্বালিয়ে দিই। বোন পালক, আজ আমার বলতে বড় কষ্ট হচ্ছে যে তোমার বোন আমারও বোনের কোনো অংশে কম ছিল না। কিন্তু এমনই পোড়া কপাল, সেই ছোট বোনকে নিয়ে সংসার সুখ আমার কপালে সইল না। আজ আমার ভাইটির দিকে তাকাতে বড় কষ্ট হয়। ওর কথা ভাবলে কান্নায় আমার বুকটা ফেটে যায়। তবু পরিস্থিতিকে মেনে নিয়ে নিজেকে সামলে নিতে হয়। তাই আপনারা সবাই মন কি শক্ত করে নিজেদের কর্তব্যে আপনারা প্রতি হন। বোন পালক, প্রথমে তুমি তোমার বোনকে পুষ্পার্ঘ্য দিয়ে তার আত্মার পিস মানে শান্তি কামনা করো। কৌশলী,
আমি তোর হতভাগিনী বড় দিদি, চোখের জলে প্রার্থনা করছি, যারা তোকে অকালে আমাদের কাছ থেকে সরিয়ে দিলে তার চরম শাস্তি যেন আমি দু চোখ ভরে দেখে যেতে পারি, দু চোখ ভরে দেখে যেতে পারি। কৌশালী, আমি তোমার আত্মার চির শান্তি কামনা করি, তুমি যেখানে থেকো সুখে থেকো। কৌশালী, আমি তোর ছোটবেলার সঙ্গে বর্ষা, তোর কাছে আমার একটাই প্রার্থনা, সত্যের ডাকি সাড়া দিয়ে আসল সত্যটা সবার সামনে এনে দিস, সবার সামনে এনে দিস। আমি ভিখারি জন বনমালী বলছি, আমার অনুরোধ আবেশ বাবুকে তোমার কথা ভুলার শক্তি দাও, শক্তি দাও। এবার তুই যা ভাই, বৌমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাকে চা। না না দাদা না, পৌশালীর প্রতি আমার শ্রদ্ধা বা ভালোবাসা নয়। আমি পৌশালীর বেদিস্থলে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি যতদিন বাঁচবো তার স্মৃতি বুকে নিয়ে বাঁচবো। এই বুকে অন্য কোনো মেয়েকে আমি ঠাঁই দেব না, এই আমার চির প্রতিজ্ঞা। আমি তোমার সমাধি বেদিস্থলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, তোমার খুনিকে আমি ধরবই ধরবো। আর আমি সেই খুনির বিরুদ্ধে আদালতে নজিরবিহীন দণ্ডের পেয়ার। কি কে কে ওখানে কাপড়ে মুখ ঢাকা দিয়ে পলাশ গাছটার আড়ালে লুকিয়ে পড়লো? কে কে? এই যে তুমি যে হও না কেন, গাছের আড়াল থেকে বেরিয়ে এসো, নইলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হবো। না না দোষদা না, আজকের এই শুভ দিনে আমি কাউকে কোনো অঘটন করতে দেব না। এই যে শুনছেন আপনি যেই হন না কেন, আজকের দিনে আপনি আমার শত্রু হলেও আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। দয়া করে আপনি আমাদের সামনে আসুন। যখন পড়বে নাম পাইরে চিহ্ন এই বাটে, আমি পাইব না, আমি পাইব না খেয়া তরি ওই ঘাটে। যখন পড়বে নাম পাইরে চিহ্ন একে আপনি? আমি পৌশালী বনের স্মৃতি সমাধিস্থলে আমি চুপি চুপি এসেছিলাম। তোমরা সবাই চলে গেলে তার প্রতি আমার শ্রদ্ধা, আমার স্নেহ, আমার দুফোঁটা চোখের জল নিবেদন করে বলতে, পৌশালী বোন, তোমার অতৃপ্ত আত্মা চির শান্তি লাভ করুক, চির শান্তি। শাস্তি নয়, শাস্তি, চরম শাস্তির মুখোমুখি দাঁড় করাবো আমার জীবনের কাল রাহু ওই যুধিষ্ঠির ঘোষালকে। এই জন্যই তো চারিদিক থেকে আমি চক্রান্তের জাল পেতে দিয়েছি। তা না হয় বুঝলাম, তোমার জালে আমার ওই বোকাশোকা দাদা ওই সেমিনার পাচার করতে গিয়ে ওই পুলিশের হাতে যদি ধরা পড়ে যায়। না, পুলিশের দৃষ্টি রাঘব বল ছাড়া কখনো ওই চুনোপুটির উপরে পড়ে না। তাছাড়া রাঘব বলকে ধরার মতো সময় বা ডেট যখন আমি জানিয়ে দিয়েছি, তখন তোমার দাদার ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। দাদার ব্যাপারে তো নিশ্চিন্ত হলাম, কিন্তু বাস্তবটা এখন সমাধির কাছে এলো না। আসতে তাকে হবে। সারাদিন পৌশালীর সমাধিকে জড়িয়ে ধরে সে চোখের জলে বুক বাঁচিয়েছে, সেই স্মৃতি তাকে ঘরে আটকে রাখতে পারবে না, এখানে থেকে আসতেই হবে। আসছে ওই দেখো মাস্টার বাবু, আরে পাগলের মতো ছুটতে ছুটতে এদিকেই আসছে। চলো আমরা এখান থেকে একটু না 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 না, আমি এখান থেকে কিছুতে বাড়ি ফিরে যাব না। আমাকে এখান থেকে কেউ বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। সারাদিন রাত পৌশালীর সমাধিস্থলে বসে আমি তার সঙ্গে গল্প করব, ভালোবাসার গল্প, প্রেমের গল্প, তারপর ভালোবাসার আবদারি। আমি যখন তার কোলে মাতারকে গান শুনতে চাইবো, তখন সে সুরে জাদু ঢেলে দিয়ে গাইবে।
পৌশালী পৌশালী ছোট বাবু, ছোট বাবু, পৌশালী পৌশালী আমার আমার পৌশালী এসেছিল, আমার পৌশালী। আচ্ছা ছোট বাবু, আবার তুমি রাস্তার মধ্যে পাগলামি শুরু করেছো। না পাগলামি নয়, পাগলামি তো তুমি বিশ্বাস করো, আমি না আমি আমার নিজের চোখে দেখেছি। চোখে দেখেছো আবেশ? পরনে লাল বেনারসি, কপালে চন্দনের টিপ, ঠিক যেন আমার সেই ফুল সজ্জার ফুল রানী। না ভাই, এ তোমার মনের ভুল, যে যায় সে ফিরে আসে না। আসে না ঠিকই, তবে এসেছিল তার প্রেত আত্মা। কি বলছেন আপনি? বলছি নয়, দেখেছি পূর্ণিমার ওই আবছালয় তার ছুটে পালিয়ে যাওয়া। মানে এটা তো সিম্পল, মানে সহজ। আমার ভাইটাকে পাগলে পরিণত করে দেওয়ার জন্য এটা কোনো শয়তানের চক্রান্ত। কিন্তু ছোট বাবুর ক্ষতি করে কাল্লা জানি না, তবে খুব শীঘ্রই চক্রান্তে জাল আমি ছেড়ে ফেলবো। তারপর গৌরচাঁদের কৃপা, তার পরিণতিটা যে আমি কোন পথে নিয়ে যাব সে একমাত্র আমি আর এই গড মানে ভগবানই জানে। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক রাত হয়েছে, এবার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটু স্লিপ মানে ঘুমোবি। না দাদা না, আমি এখান থেকে কিছুতেই বাড়ি যাবো না দাদা, আমি কিছুতেই বাড়ি যাবো না। আবেশ কথা শোনো, দেখো আমরা তোমাকে সবাই নিয়ে যেতে এসেছি। বললাম তো আমি তোমাদের সঙ্গে কোথাও যাবো না, কোথাও যাবো না। আবেশ কথা শোনো ভাই, এভাবে পাগলামি করো না। বললাম তো আমি তোমাদের সঙ্গে কোথাও যাবো না, তোমাদের কোনো কথা হবে না। তুমি যদি অবাধ্য হও তাহলে আমরা খুব দুঃখ পাবো। কিন্তু আমার দুঃখটা তোমরা কেউ বুঝলে না। আর সমাধিস্থলে বসে একটু সুখ দুঃখের কথা বলে নিজেকে যে আমি একটু হালকা করবো, সারাদিন তো এখানে বসে কাটালি ভাই। এবার অন্তত আমার কথাটা শোন। আর তা না হলে ওই শয়তানিটা এসে তোকে নিয়ে তার চক্রান্তে খেলা শুরু করবে। কে দাদা, তুমি কার কথা বলছো? ওই মেয়েটা যাকে তুমি এখান থেকে পালিয়ে যেতে দেখেছো? না না দাদা না, তোমার ভুল ধরে না। ও যে আমার পৌশালী, আমার ফুল সজ্জার ফুল রানী। তবু যখন আমার হৃদয় ভাগার কষ্টটা তোমরা কেউ বুঝলে না, তখন আমি তোমাদের সবার হাত ধরে নীরবে বাড়ি ফিরে চললাম। পালিয়ে যাব। বড় সাহেবকে চাকরির জবাব দিয়ে বউয়ের হাত ধরে বাড়ি পালিয়ে যাবো। বলি কেন যাবো না শুনি? আমার না ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরে কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকা তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোটদার হই। তাই উনার মতলব জানি না। যুধিষ্ঠির ঘোষালে বৌমার সমাধির পাশে ভূত বেরোলো, অমনি উনার সন্দেহের পোকা মাথায় নড়ে উঠলো। ভূত ধরতে হবে, তাও ডিউটি এসে কিনা পড়লো আমার ঘাড়ে। মা গো, গেছি গো, এবার মনে হয় আমার বউটা বেদবা হবে গো। কি শুরু করেছেন আপনি? থানাটাকে একেবারে হাঁটবা। কি সার্কাসের চোখা সেজে কোথায় চললেন? আগে বাড়ি আগে। হ্যাঁ স্যার, আগামী পরশু আমার বিয়ে, তাই ছুটি নিতে এলাম। এই জীবনে আর কটা বিয়ে করবেন ঠিক করেছেন? কটা কেন বলছেন সে? দুটো পার করে তুই একটাই টিকেছে, তাকে কি ঠকিয়ে আমি মহাপাপ করতে পারি? এই রে ভুল ডায়লগ বলে ফেল। কি হলো? বউ থাকতে বিয়ে করে জেলের ভাত খাবার শখ হয়েছে বুঝি? স্যার বিয়ে নয়, অন্নপ্রাশন। আমার ছেলের অন্নপ্রাশন। আপনার ছেলে? আপনার আবার ছেলে হলো কবে? অনলাইনে কিনলেন নাকি? তিরিকা, আগে থেকে ভাবিনি তাই উল্টাপাল্টাই বলে ফেলছি। কিন্তু ছুটি তো আমাকে মঞ্জুর করতেই হবে। তবে কি বলি ঠিক মনে পড়ে গেছে, 7 পক্ষের কথাটাই বলি। স্যার
অন্নপ্রাশন নয়, 7 বক্ষণ। আমার বউয়ে 7 মাস চলছে তো তাই। বিয়ে নয় অন্নপ্রাশন, অন্নপ্রাশনে 7 ভক্ষণ। হাজরাম করে জায়গা পাননি। আগে স্যার ফাজলামো নয় স্যার, মাইনি বলছে ছুটি আমাকে নিতেই হবে। কিন্তু আপনার তো ছুটি দরকার কিসের? আগে ভয়ে। ভয় কিসের ভয়? আগে ভূতের, ওই আবেশ বাবুর মিতাস্ত্রী ভূতের ভয়। বাজে কথা বলবেন না। জানেন না আইনের অভিধানে ভূত বলে কিছু নেই? জানি জানি স্যার জানি, তবু ভাবলি না গাটা কেমন যেন গুলিয়ে যা। চাকরি যদি বাঁচাতে চান এই মুহূর্তে ডিউটিতে যান। এবার থেকে ভৌতিক রহস্যের মুখোশধারীকে ধরতে আমি আপনার সঙ্গে যাব। আপনি যাবেন? সত্যি স্যার, এবার আর ভয় পাবো না। এবার তো আর সামনে থাকবো না, এবার থাকবো আপনার বডি বরাবরের একেবারে পেছনে। যত সব আহমকের দল, এদের জন্য ডিপার্টমেন্টের দুর্গতি। তবে আমার বিশ্বাস ওই ভৌতিক রহস্যটা কোনো চতুর মানুষের কাজ, কোনো গোপন উদ্দেশ্য সাধনের জন্য জাল পেতেছে। আজ বেশ কিছুদিন হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্চর্যকর ঘটনা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। মধুপুর খেয়াঘাটের প্রতি সন্ন্যাসীদের আবির্ভাব, তারপর আমার কোয়ার্টার আগমন। কিন্তু আমার কোয়ার্টারে ওদের আসার কারণটা কি থাকতে পারে? সেই কারণ থাক না কেন, সে খোঁজে তো দরকার নেই আদর্শ, দরকার নেই। দাদা তুমি বাড়িতে একটা কথা বলবো বলে সময় করে উঠতে পারিনি, তাই আমি থানায় চলে এলাম রে ভাই, থানায় চলে এলাম। কি কথা দাদা? যে কথা তোর ভবিষ্যৎ সম্পর্কে আমাকে দিন রাত ভাবায়, যে কথা সোনার সংসারটা ভেসে যাওয়ার আশঙ্কা এই পঙ্গু মানুষটাকে ভয়ে ভীত করে তোলেছে। এই কথা দাদা ছোটবেলা থেকে কোনোদিন আমার অবাধ্য হসনি, কারণে অকারণে যে আদেশ আমি তোকে করেছি তা তুই পালন করেছিস। আজ তোকে একটা অনুরোধ করব, তোকে রাখতেই হবে ভাই। কি দাদা? যত তাড়াতাড়ি সম্ভব এই পলাশবনি থানা থেকে তোকে বদলি নিতেই হবে। বদলি? বদলি, এটা আমার প্রাণের আকুতি, নইলে ওরা আমাকে সর্বহারা কাঙাল করে দেবে রে ভাই। কারা দাদা? তুমি কাদের কথা বলছো? সে কথা শুনতে চাস না, সে কথা আমি বলতে পারবো না রে ভাই, সে কথা আমি বলতে পারবো না। দাদা আমার একটা ভাইকে হারিয়ে আমার বুকের একটা দিক খালি হয়ে গেছে রে, আর তোকে হারিয়ে সারাটা বুক আমি খা খা করতে পারবো না রে ভাই, খা খা করতে পারবো না। আমাকে নিয়ে তুমি ভেবো না দাদা। কারো হুমকিতে থানা বদলি করে পালিয়ে বেড়ানোটা পুলিশের ধর্ম নয়। তাছাড়া প্রশাসন হলো সমাজ শুধানোর কারিগর, আইনের প্রহরী, আর আমরা হলাম সেই প্রশাসনের রক্ষী। তাই ভয় পাওয়াটা আমাদের সাজে না। কিন্তু যে সংসারে ভয়ঙ্কর হুদহুদ গোপনে প্রবেশ করে তাণ্ডব চালায়, সেই সংসারকে রক্ষা করা কি তোর কর্তব্য নয়? একথার মানে কি দাদা? বৌমার প্রতি একটু সচেতন হও ভাই। আমাকে 5 মাস খাটানোর জন্য আমি তোর কান ভারী করে তুলছি না, যেটা সত্যি সেই কথাটাই বলছি। তার মানে অঙ্কিতা আমাদের শত্রুকে আমাদের ঘরে ডেকে এনে আমাদের ঘরের মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলতে শুরু করে দিয়েছে। দাদা 5 জনের মুখে যে কথা ছড়িয়ে পড়েছে সেটাকে ধৈর্য ধরে নিয়ন্ত্রণে আনতে হবে দাদা। কারণ বৌমার সঙ্গে যার অবাধ মেলামেশা সে হচ্ছে তোর জীবন বিপন্নের আত্মঘাতী বোমা। কিন্তু কে সে দাদা? কার উদ্দেশ্যের ফাঁদে পা দিয়েছে অঙ্কিতা? পলাশবনের নাম করা গুন্ডা কালিয়া। তার মানে শয়তান যুধিষ্ঠির ঘোষালের বিছানো জাল। ননে ভর শয়তান যুধিষ্ঠির ঘোষাল এবার তোমার অপরাধের তালিকায় আর একটা মারাত্মক অপরাধ যোগ হলো। আর সেই অপরাধের শাস্তি যে কত ভয়ঙ্কর সেটা আমি তোমাকে 2 দিন পরে টের পাইয়ে দিচ্ছি। না ভাই না, অধৈর্য হয়ে কোথাও ছুটে যাস না, কোথাও ছুটে যাস না। না দাদা না, তোমার কথার অবাধ্য হয়ে আমি 1 পাও এগোবো না। বাড়ির সম্মান নিজের সম্মানকে অক্ষুণ্ণ রেখে বোকা বোবার মতো জ্বালিয়ে যাব আমি আমার প্রতিশোধের যজ্ঞাগ্নি। আর সেই যজ্ঞা হতে দেব যুধিষ্ঠির ঘোষাল কালিয়া সহ আমার স্ত্রী অঙ্কিতাকেও। অঙ্কিতা তার মানে থানার পুলিশ অফিসার ওই আদর্শ মুখার্জির স্ত্রী। আচ্ছা তোর আক্কেল বলতে কি কোনো কিছু নেই নাকি? আজ উড়িষ্যা থেকে নতুন পার্টি আসছে সেমিল্যান্ড কিনতে, এ কথা জেনেও ওই প্রেমের বৈতনটা না গেলে নয়। ওই যে আদিবাসী লোকটা কি জানো না? জিয়া। হ্যাঁ হ্যাঁ জিয়া, ওই জিয়ারের আর কয়েকটা সেমিলিয়ান এখানে নিয়ে আসার কথা, কিন্তু এখনো আসলো না। তুই একটু পথে গিয়ে গিয়ে দেখতো লোকটা দেরি করছে কেন। ঠিক আছে দাদা আমি শোন 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 শোন, এদিকে এদিকে আমার কাছে শোন না শোন,
তুই বরং অন্য একটা কাজ কর। কি কাজ? ওই যে খামার বাড়ি পাশের ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে খাট বিছানাটা পেতে দে। কেন দাদা, খাট বিছানা দিয়ে কি হবে? বাসর। বাসর কার? আমার দাদা, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো দাদা, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো দাদা, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমি হেলে দুলে যাব আমার খাটে। দাদা, এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমার এই হরিনাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমি হেলে দুলে যাব আমার খাটে, আমি হেলে দুলে যাব আমার খাটে। এই শালা, তুই কি জানিস না বউটা অনেকদিন হলো মরে গেছে? সেদিন থেকে ওই মেয়ে ছেলে স্বাদ আর আমি পাচ্ছি না। শোন শোন শোন, কাছে আয় কাছে আয়। কাউকে বলিস না উড়িষ্যা থেকে যে নতুন পার্টি আসছে সেমিলান কিনতে, সে এক রাতের জন্য একটা মেয়ে গিফট মানে উপহার দেবে বলেছে। ও নাকি যার সঙ্গে প্রথমে কারবার করে না, তাকে এক রাতের জন্য একটা উড়িষ্যা মেয়ে গিফট মানে উপহার দে। দিতাই মু যা সাଙ୍ଗର ନୂଆ ବିଜନେସ୍ କରେ ତାଙ୍କୁ ଏ ଭଳିଆ ଗୋଟେ ସୁନ୍ଦରୀ ଝିଅ ଗୋଟେ ରାତ ପାଇଁ ଉପହାର ଦେଇଥାଏ। আরে যুধিষ্ঠির বাবু, যুধিষ্ঠির বাবু, আরে এতে উতলা কাই কହୁଛନ୍ତି, এতে উতলা কাই কହୁଛନ୍ତି? আরে উତ୍ତম হইବାକୁ ପାଇଁ ଗୋଟେ রাত ଅଛି। କହନ୍ତୁ କେତେ ସେ ମିଳନ ଅଛି? কটা মানে একটা? ଗୋଟିଏ। আরে না না না, আরো দু তিনটে না। আরে এ কালিয়া, দেখ না লোকটা দেরি করছে কেন, একটু পথে দেখ। কথা আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে গেছি, লেকিন ব্যাগের মধ্যে তিনটে বহুরূপী গিরগিটি রয়েছে। হ্যাঁ কালিয়া, ব্যাগের মুখটা খুলে দেখ তো সাইজ গুলো কেমন। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি দেখছি। আরে রুহ 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 রুহ, ଦେଖିବାକୁ କିଛି প্রয়োজন নাই, କିଛି প্রয়োজন নাই, যেমতি সাইজ হইনি বি চলিব। কিন্তু আমি বলছিলাম কি না দেখে শুনে। আরে କିଛି প্রবলেম হব নাই, মু গুটে বি টঙ্কা কম দিবি নাই। দেউন্তু ব্যাগটা মতে দিয়ান্তু, ও তুমি এক কাম করন্তু, আউ গুটে সেমিনার আনি দেউন্তু। আরে নেউন্তু পুরা 1,20,000 টঙ্কা। ওরে ও কালিয়া, ওরে যা 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 যা, খামার বাড়ি থেকে সেমিলানটা নিয়ে এসে ওনাকে দিয়ে দে। যা যা। ঠিক আছে দাদা, আমি এক যাচ্ছি। আসুন আমার সঙ্গে আসুন। আরে রুহ 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 রুহ, টিকে রুহ। আইগা যুধিষ্ঠির বাবু, হ্যাঁ ଆଉ ଗୋଟେ କଥା ଥିଲା। কি কথা? আরে যে কথাটা ন কইলে নহে। হ্যাঁ এই ঝিওটারু, হ্যাঁ এই ঝিওটার ଆଉ ଗୋଟେ ଭଲ গুণ ଅଛି। ଆପଣ মনে কইলে সে পরিষেবা বি পাইবন্তু। পরিষেবা? কিসের পরিষেবা? আজকে মো বাহার ডান্সার আছি, চাইলে নাচ গীত করে তোমার মনটা আমি ভরাই দিবি। জয়নিতাই, ওরে ও জিয়ার ভাই, তুই একটু বাইরে গিয়ে অপেক্ষা কর, একটু আনন্দ স্ফূর্তি করে নেই, তারপর তো টাকাটা আমি মিটিয়ে দেবো। যা যা। আজ্ঞা যুধিষ্ঠির বাবু, মু কইতিলি রহু না। আরে আদিবাসী সাঁওতাল লোক টিকে নৃত্য গীত দেখিলে আনন্দ পাইব। রহু না বলছো? তাহলে থাক। তবে আর দেরি করছো কেন? শুরু করে দাও তোমার নাচ আর গান। নেলো ঝিও, টিকে ভালো করি তোর নৃত্য গীত শুরু করে দিও। মোতে হরে উড়ানি করিছি নুয়া 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 নুয়া, মোতে হরে উড়ানি করিছি নুয়া 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 নুয়া, মোর কথা কয়ে নুয়া নুয়া, মোর লাজ করে নুয়া নুয়া, মোর কথা কয়ে নুয়া নুয়া, মোর লাজ করে নুয়া নুয়া। কি কে কে তুই? আমি তোমার মৃত্যুদূত, বৌশালীর প্রেতাত্মা। ও তুই তাহলে এতদিন রাতের আধারে এই সুযোগ বুঝে আমার ভাইটাকে পাগলে পরিণত করে দিতে চাইছিলি? বুঝতে পেরেছি।
পেরেছো তাহলে, কিন্তু এটাও কি বুঝতে পেরেছো যে ব্যবসার নামে তোমার সঙ্গে কেউ চালাকি করে গেল? বলে গেছে হরিদাসী, শালা পচাদার ঝাল বেশি। ওই, সত্যি করে বল কে তুই? আর কোন ওই লোকটা তোকে দিয়ে আমার সঙ্গে কি খেলা খেলতে চাইছে? যদি না বলি মেরে ফেলবো। হ্যাঁ রে, তোকেও পৈশালির মতো না আমি খুন করে ফেলবো। কিন্তু পৌশালীকে তো বাস্তব খুন করেছে, আপনি আমাকে মিথ্যা ভয় দেখাচ্ছেন কেন? না না রে হারামজাদি, পৈশালীকে এই বাসর ঘুরে আমি খুন করে না বাস্তবকে ফাঁসিয়ে দিয়েছি, ঠিক এইভাবে। বাহ বাহ দাদা বাহ, এই তাহলে তোমার আসল চরিত্র। কি ভাই তুই এখানে? তোমার চালাকি ধরা পড়ে গেছে দাদা, এবার আইন আইন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। ওরে শালা, তুই তাহলে এতদিন সব করছিস? আবার পাগল সেজে নেকার মতো আমার সঙ্গে পাগলের অভিনয় করছিস? আমি তোকে গলা টিপে। ও কিছু করেনি, করেছি আমি। কি বাস্তব তুই? শুধু বাস্তব নয়, ওর সঙ্গে আমিও রয়েছি তোমার মুখোশ খোলার খেলায়। তার মানে তোমরা চালাকির পথ ধরে পৌশালীর আসল খুনির সন্ধান পেয়ে গেলাম। সাজরি, মোবাইলটা দাও। মোবাইল? কারণ এতে তোমার স্বীকারোক্তি আমি সংগ্রহ করে রেখেছি। ভাই বাস্তব, দেখ মোবাইলটা আমার হাতে ফিরিয়ে দে ভাই, আমার হাতে ফিরিয়ে দে। দেখ এই এলাকায় আমার একটা পজিশন আছে, আমি এখানকার অঞ্চল সভাপতি। তোরা তোরা কি আমাকে কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দিতে চাস? এবার দেখ পুলিশ কেমন তোকে হাত করে পরে টানতে টানতে নিয়ে যায়। পুলিশ? পুলিশ! এবার আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না যুধিষ্ঠির ঘোষাল। তার মানে? আমার আসার গন্তব্যে তোমার নেড়ি কুত্তাটা বাগান বাড়ি ছেড়ে পালিয়েছে। একই স্যার আপনি তোমরা কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, নইলে কিন্তু গুলি করতে বাধ্য হবো। কেউ পালিয়ে যাবে না স্যার, কেউ পালিয়ে যাবে না। মেসেজ শুনে খামার বাড়িতে ওড়িশার এক্সট্রা কাপড়ের সঙ্গে স্যামিলিয়ন হাত বদল হবে। তাহলে বর্ষা হবে তোমরা এখানে। স্যামিলিয়ন হাত বদল হয়ে গেছে স্যার। যুধিষ্ঠির বাবু, কোথায় আপনার সেই ব্যবসায়টি? ও ব্যবসায়ী নয় স্যার, ও আমাকে বাঁচানো যোগ। আপনার ভাই এই বাস্তব। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালিয়ে যাও, পালিয়ে যাও, তোমরা যে যেদিকে পারো পালিয়ে যাও, পালিয়ে যাও। মাই গড, বাস্তব আমার কোনো কথা না শুনে গুলি খেয়ে পালিয়ে গেল। সঙ্গে শয়তান যুধিষ্ঠির ঘোষাল, কিন্তু পালিয়ে যাবে কোথায়? আগে আগে বাস্তবকে খুঁজে বার করে তারপর যুধিষ্ঠির ঘোষালের পালা। ওকে আমি বুঝিয়ে দেবো, পুলিশ শুনে 36 আর এই আদর্শ মুখার্জি শুনে 36 গুণ বেশি। বললাম তো আমার কিচ্ছু হবে না। তুমি ছুরিটা দিয়ে আমার পায়ের গুলিটা বার করো। আমি পারবো না বাস্তব, আমার জীবনে ভয় করছে। কেন বুঝতে পারছো না? গুলিটা না বার করতে পারলে আমার জীবন নিয়ে সংশয় হতে পারে। জানি জানি বাস্তব জানি, তবু আমি পারবো না। জানি না পুলিশের তাড়া খেয়ে কে কোথায় পালিয়েছে। আপাতত সাজলি যদি থাকতো। থাকবে মাস্টার বাবু, থাকবে। সাজলি তার নির্মল জীবনকে বেপুরা করে সব সময় তোর কাছে থাকবে। সাজলি, এই তুমি বাস্তবকে ভালোবাসো বর্ষা, সাহস করে একটু আঘাত যদি না করতে পারো, তাহলে বাস্তবকে হারানোর আঘাতটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কারণ বাস্তবের মতো ছেলেকে অনেক মেয়ে ভালোবাসতে চাইলেও ওই বাস্তবের ভালোবাসার পাওয়ার সৌভাগ্য তোমার মতো আর কারুর হয় না গো। সাজলির মনের খবর তুমি রাখতে না চাইলেও সাজলি দিয়ে তোমার প্রেমে নিজেকে উজাড় করে দিয়েছে। তাই তো এখানে এসে তোমাদের সব কথা শুনে আমার কিন্তু হিংসে হচ্ছে না, কারণ সুখ তো সবার কপালে সয় না। হ্যাঁ দাদা, মাঝরাতে আমার সুখের স্বপ্নটা ভেঙে গেলেও ওই বর্ষার স্বপ্নটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ তোমার মাস্টার বাবু যদি কিছু হয়ে যায়, ওই বর্ষার চোখে চলে আমার পবিত্র ভালোবাসায় কলঙ্কায় কালি লাগবে। তাই তো বুকে সাহস বেঁধে তোমার মাস্টার বাবুর পায়ের গুলিটা আমি বের করে দিচ্ছি। দাও বর্ষা। ছাত্রী, এখানে আর আমাদের বেশিক্ষণ থাকা উচিত হবে না। কারণ কথাটা অনেকেরই জানাজানি হয়ে গেছে। আমি এই মোবাইলটা থানায় জমা দিয়ে আমি নিজেকে পুলিশের হাতে সারেন্ডার করতে চললাম।
কি ঘরের সামনে একটা গাড়ি এসে দাঁড়ানো মনে হচ্ছে, তার মানে কি পুলিশ? পুলিশের হাত থেকে পালিয়ে বেশি দূর যাওয়া যায় না বাস্তব মুখার্জি। তবু এর আগে দুবার সে দুঃসাহস তুমি দেখেছো, কিন্তু এবার তো পারবে না। সারা বাড়িখানা সশস্ত্র পুলিশ বাহিনীতে ঘিরে ফেলেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা আইনের বন্দী। চলো সব গাড়ি দেখে ওঠো। দাঁড়ান অফিসার, এই শয়তানটাকে নিয়ে যাওয়ার আগে আমি একবার ওর মুখোমুখি হতে চাই। আমি ওকে প্রাণ ভরে অভিশাপ দিতে চাই, প্রাণ ভরে অভিশাপ। কি রাগাদা আপনি? রাগাদা আপনার কি বেশ দেখছি? রাগাদা আমি স্বপ্ন দেখছি না তো? আপনাকে চিনতে আমি ভুল করছি না তো? না না, এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? এ হতে পারে না, এ কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি কি বলছো পালকদি? একজন আদিবাসী জঙ্গলি মানুষকে তুমি? না, উনি আদিবাসী নন, উনি জঙ্গলি নন, উনি পলাশবনির প্রয়াত মাস্টারমশাইয়ের ছেলে রাগাদা। রাগাদা? আজ থেকে 18 বছর আগেকার কথা। সদ্য বাবা মা হারা জমজ 2 নাবালিকা বোনকে মানুষ করতে আমি বিয়ে করেছিলাম। বিয়ের 1 মাস যেতে না যেতেই হঠাৎ একদিন আমার বাড়িতে আগুন লাগে। আর সেই আগুনের লেলিহান শিখা ওনার সমস্ত কিছু ওলট পালট করে দিলে। এমনকি ওনার বাড়ির স্মৃতিচিহ্ন বাস্তুটুকু আজ সেখানে নেই। রাজনৈতিক নেতাদের মদতে আজ সেখানে হয়েছে মরা পোড়ানোর শ্মশান। আজ সেই শ্মশান ভূমিতে দুঃখের স্মৃতি হয়ে জেগে আছে তোমার বোন পৌশালীর সমাধি। রাগাদা, আমার বোন? হ্যাঁ, পৌশালী তো তোমারই বোন পালক। পরে আমি সব জেনেছি। সেদিন নিজের জীবন তুচ্ছ করে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়ে তুমিই তো তাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ, সব দিনের মতো সেদিন আমি খুব ভোরে আপনাদের বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছিলাম। আর এসে দেখি আপনার সারা বাড়িটা দাও দাও করে আগুন জ্বলছে। ভেতর থেকে শুনতে পেলাম একটা ছোট্ট শিশুর কান্না। কাছে পিঠে কোনো লোকজনকে দেখতে না পেয়ে সাহসে বুক বেঁধে ওই জ্বলন্ত ঘরের ভেতরে আমি ঢুকে গেলাম। তারপর ভগবানের অসীম কৃপায় পৌশালীকে ঘরের এক কোণ থেকে নিয়ে আমি বেরিয়ে এলাম। আগুন লেগেছে বুঝতে পেরে পৌশালী আর পুবালীকে বুকে চেপে ধরে আমি বেরিয়ে আসছিলাম। কিন্তু হঠাৎ একটা বিশাল আগুনের হলকা আমার উপর এসে পড়ায় আমি আছড়ে পড়লাম। আর পৌশালী আমার বুক থেকে দূরে ছিটকে পড়লো। মুহূর্তে উঠে পড়ে পুবালীকে আঁকড়ে ধরে আমি পৌশালীকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। হয়তো বা আঘাতের চোটে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাই অন্তত একটা বোনকে বাঁচানোর জন্য তার প্রতি কর্তব্য জ্ঞান হারিয়ে পুবালীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেই মুখ অচেনা ভরে নিরুদ্দেশের পথে পালিয়ে গেল। কিন্তু কেন আপনি সকালের অপেক্ষা না করে মুখ অচেনা ভরে পালিয়ে গেছিলেন কেন? কারণ আমি জানতাম আমার বাড়িতে এমনি এমনি আগুন লাগেনি। কোন এক দুষ্ট শয়তান চক্রান্ত করে আমাদের সপরিবারে পুড়িয়ে মারতে চেয়েছিল। কিন্তু কে সে আর কেন মেরে ফেলতে চেয়েছিল? কারণ হলো আমার স্ত্রী। বিয়ের আগে ওই শয়তানটা তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমার শ্বশুর মশাই তার হাতে মেয়েকে তুলে না দেওয়ায় বিয়ের পর সে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। ঈশ্বরের কৃপায় সেদিন আমরা সবাই বেঁচে গেলেও বাঁচাতে পারলাম না আমার অসুস্থ স্ত্রীকে। বন্ধুটোর কথা ভাবতে গিয়ে ওই সর্বগ্রাসী আগুনের মাঝে ওকে আমি বলি দিয়ে দিলাম। আমরা কেউ বেঁচে নেই সবাই সেদিন জানলেও ঝাড়গাঁয়ের এক সাঁওতাল গ্রামে আশ্রয় পেয়ে এতটুকু বোন পুবালীকে নিয়ে আমি আত্মগোপন করলাম। আর পৌশালী জীবন সংকট ভেবে আমি তাকে নিয়ে চলে গেলাম ওই দেবীপুরে। সময় জীবন সে কাল রাহুটি কে? যুধিষ্ঠির ঘোষাল। এই মুহূর্তে যুধিষ্ঠির ঘোষালের খামার বাড়িতে ছুটে যা। ও আমাদের চরম সর্বনাশ করে দিয়েছে ভাই, ও আমাদের চরম সর্বনাশ করে দিয়েছে। বাস্তব তুই? হ্যাঁ দাদা, বহু প্রচেষ্টার পরে নিজেকে নির্দোষ বলে আমি প্রমাণ করতে পেরেছি। ওসব কথা থাক বাস্তব, পরে সব জানতে পারবে। বলো দাদা, ওই শয়তানটা কি সর্বনাশ করেছে? শেরকে কর্তব্যের পথ থেকে সরিয়ে দিতে উনার স্ত্রীকে কালিয়া তুলে নিয়ে আটকে রেখেছে খামার বাড়িতে। শয়তান যুধিষ্ঠির ঘোষাল, তোকে শাস্তি দিতে বাস্তব আসছে। বাস্তব, তুই এখন আইনের বন্দী, তোকে আমি ছেড়ে দিতে পারি না। আজ তুমি আমাকে আটকে রাখতে পারবে না মেজদাও। এই নাও পৌশালী খুনের জবানবন্দি এই মোবাইল, এটা আমি তোমার হাতেই তুলে দিলাম। এবার তুমি আমাকে যেতে দাও। এবার তুমি আমাকে যেতে দাও, না হলে তুমি যেমন অপরাধী দৃষ্টিতে দেখে আমার উপর গুলি ছুটতে দ্বিধাবোধ করনি, তেমনি আমি আমার কর্তব্যের পথে এগিয়ে যেতে তোমার উপর গুলি ছুটতে একবারের জন্য ভাববো না। বাস্তব কেন দেরি করছিস? কেন বুঝতে পারছিস না? দেরি হয়ে গেলে বৌমার চরম ক্ষতি হয়ে যাবে ভাই, চরম ক্ষতি হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি আদর্শদা, বাস্তব আপনার হাত থেকে কোথাও যাবে না। কিন্তু যুধিষ্ঠির ঘোষালের বিচারটা আমাদের এজলাসে ছেড়ে দিতেই হবে। পুবালী ঠিক বলেছে আদর্শ।
জীবন দর্শনের রুক্ষ মাটিতে কঠোর বাস্তবের কাছে বলি হয়ে আমার নীতি থেকে আমি সরে যেতে বাধ্য হয়েছি। তাই প্রতিশোধের মহালগ্নটা তোমার কাছে ভিক্ষে চাইছি। ভিক্ষে দাও, আমি ভিক্ষে দাও, আমি ভিক্ষে দাও। স্যার, তোমাদের সবার ইচ্ছা জনহিতের স্বার্থে ওই কালপেটটাকে আমি তোমাদের হাতে তুলে দিই। স্যার, আর তাই আমি নিশ্চিত সৎ আদর্শবান পুলিশ অফিসার হয়েও জীবনে প্রথমবার আমি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিলাম। স্যার, চলো আমরা এখন সবাই যাই ওই যুধিষ্ঠির গোচালের খামার বাড়িতে। তুই যে এত নিস আমি কল্পনাও করতে পারিনি। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। দাদা, স্বামী থাকতে পরপুরুষে মজে ওকেই নিচ বলছো? না না না, ও নিচ নয়, নিচ তুমি। আর তোমার মতো যেসব মেয়েরা তোমার মতো এইসব কাজ করে তারা শুধু নিচ নয়, একটা প্রস্টিটিউট, মানে গণিকা। দূর কথা, স্থানকাল বিবেচনা না করে ওই সম্পর্কে কেউ ডাকে, আমার মুখটাই নষ্ট হয়ে যাবে না। না দাদা, মন নষ্ট করলে চলবে না। ওর স্বামীটা বাস্তবকে ধরার জন্য হন্য হয়ে ছুটে বেড়াচ্ছে। ওই সুযোগে ওই শালিটাকে বুঝিয়ে দাও যে শালি পাস করে কুমিরের সঙ্গে বিবাদ করার ফলটা কত বড় ভয়ঙ্কর হয়। যেও না, যেও না কালী, দাঁড়াও, যেও না। কোথায় যাচ্ছ? এসো এসো আমার কাছে এসো। কতদিন ওই মেয়ে ছেলে সাথে আমি পাইনি। এসো আমার কাছে এসো, আমার বুকে ধরা দাও, ধরা দাও, আমার বুকে ধরা দাও বলছি। খবরদার, খবরদার জানোয়ার, আর এক পাও আমাদেরকে এগিয়ে আসবি না, আমি বলে দিচ্ছি। চৈনিতাই, আরে এমনি বলে কি কাছে নাই এগুলে? জয়েন্ট অ্যাকাউন্টটা খুলবো কি করে? তবে রে জানোয়ার, জুতো দিয়ে তোর মুখটাকে আমি আজ ভেঙে দেব। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কাছে না গেলে পরে খুলবো কেমন কাপড়, কাছে না গেলে পরে খুলবো কেমন কাপড়, কাছে না গেলে পরে খুলবো কেমন। সাবধান যুধিষ্ঠির ঘোষাল, বাবাসি কুকুরটির শালা কলা এইভাবে পূরণ করবি, কিন্তু পারবি না, তোর পারবি না। তোর মতো অসুরকে নিধন করতে আমার মতো দুর্গা যুগে যুগে আবির্ভাব হয়, তাই তোকে নিধন করতে আজ থেকে আমি সাজলাম কলির দুর্গা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो नमो मही नमो नमो मही नमो नमो मही नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो नमो मही नमो नमो मही नमो नमो मही नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। সাজরি সাজরি, আমি তো পায়ে ধরে ক্ষমা চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি ভালো হয়ে যাবো। আজ থেকে আমি সমাজে ভালো ভালো কাজ করব। আমার বিষয় সম্পত্তি যা আছে সব গরিবদের বিলিয়ে দেবো। শুধু শুধু তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তোমার জন্য আমার সারাটা জীবন আজ শেষ হয়ে গেছে। আরে তুই তো করুণার চেয়ে ভয়ঙ্কর। ভাইরা, তোর জন্য আমার জীবনটা নষ্ট। তুই আমার বোনকে ওখানে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না রে। তুই আমার সোনার সংসার শ্মশান করেছিস, তাই তোকে আমি মাকে মেরে ফেললো গো। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও গো। না, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। অনেকের জীবনের গতি তুই থামিয়ে দিয়েছিস, অনেক মেয়ের তুই সর্বনাশ করেছিস। আজ আমি তোকে উলঙ্গ করে আমি তোর সেই জায়গায় মারবো। আমার সেই জায়গাটাই মেরে ফেললো রে। বলে গেছে হরিদাসী, পচাদা চাল বেশি।
ওগো ওগো ঠাকুরবাকে যে গুলি লেগেছে। চুপ কর শয়তানি। আজ যা কিছু ঘটে গেছে সব তোর জন্য। আদর্শ। তাই তোর মুখ দেখাও মহাপাপ। আদর্শ। এবার আমি মরে গেল, আমার কোন দুঃখ নেই। তবে মরার আগে পুবালি বোন আমার কাছে আই বোন, আজ তোর প্রতি আমি একটা কর্তব্য পালন করে যেতে চাই। আবেশের জীবনে পৌশালী ক্ষণিকের জন্য এলেও সে তার জীবন থেকে পদ্ম পাতার জলের মতো ঝরে গেছে। তাই সেই সুন্দর স্থানে তোকেই পূরণ করতে হবে বোন। বাস্তব আবেশ, আজ থেকে পুবালি তোর কাছে পৌশালী হয়েই থাকলো, তুই তাকে অনাদর করিস না। বর্ষা আমার এই চলে যাওয়াটাকে তুমি ভেবো না, আমি তোমায় দিয়েছি ফাঁকি। মেঘহীন রাতে বাতায়নে এসে দাঁড়িয়ে একা আমি খসে পড়া তারা হয়ে তোমায় জানাবো, ভালোবাসাই পারে গড়তে জীবন, ভালোবাসাতেই যতক্ষণ। ভালোবাসা হলো ঈশ্বরের দান, নয়তো ভালোবাসা পদ্ম পাতার জল। ভালোবাসাই পারে গড়তে জীবন, ভালোবাসাতেই যতক্ষণ। ভালোবাসা হলো ঈশ্বরের দান, ভালোবাসা পদ্ম পাতার জল, 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 ভালোবাসা পদ্ম পাতার